Newman Studios presents অমাবস্যার শুক্রবার। রাত 11:50। নিউমন স্টুডিওস প্রেজেন্টস অমাবস্যার শুক্রবার আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি সিয়াম আফতাব আছি আপনাদের সাথে। আমার সাথে রয়েছে আথারিন, সাউন্ডে উৎস এবং আজকের অতিথিরা। যেহেতু আজকে স্পেশাল এপিসোড, তাই সবাইকে বলবো শেষ পর্যন্ত আমাদের যেন সাথেই থাকেন। ইতিমধ্যে বেশ অনেকজনকে দেখা যাচ্ছে জয়েন করে ফেলেছেন আমাদের ডিসকর্ড সার্ভারের ভয়েস চ্যানেলে। এছাড়াও যারা ফেসবুকে শুনছেন তাদেরকেও স্বাগত জানাচ্ছি। শো এর শুরুতে আপনাদের জানিয়ে রাখছি কিছু নিয়ম কানুন। যদি সাউন্ড শোনার বেলায় বটের সাউন্ড বেশি মনে হয়, তাহলে বটে ক্লিক করে বটের সাউন্ড পার্টটি নিজের মন মতো অ্যাডজাস্ট করে নেবেন, যাতে শো শুনতে কোনো অসুবিধা না হয়। এছাড়াও যারা ভয়েস চ্যানেলে আসবেন তারা অবশ্যই নিজেদের মাইক্রোফোন মিউটে রাখবেন। শো নিয়ে, স্টোরি নিয়ে, এছাড়াও আপনাদের বিভিন্ন মতামত জানাতে আমাদেরকে লিখে ফেলতে পারেন আমাদেরকে মেসেজে আপনাদের মতামত লিখে ফেলতে পারেন ডার্ক চ্যাটে। সেখানে হোস্টদেরকে মেনশন দিয়ে আপনাদের মেসেজটি লিখে ফেলুন, আমরা সেটি পড়ে শুনব। যারা ফেসবুকে আছেন তারা কমেন্ট করে ফেলতে পারেন আপনাদের মতামত, সেটা আমরা পড়ে শুনব। আর আমাদেরকে ঘটনা পাঠাতে চাইলে লিখে ফেলতে পারেন আমাদেরকে ইমেল। আমাদের ইমেল অ্যাড্রেসটি হচ্ছে studiosnewmoon615@gmail.com, which is studios STUDIOS newmoon615@gmail.com। এখানে আপনার নাম, ঠিকানা এবং আপনার জীবনের ঘটে যাওয়া বা শুনে থাকা সেরা ঘটনাটি আমাদেরকে লিখে পাঠাতে পারেন। এছাড়াও আপনারা চাইলে নিজেদের ঘটনা রেকর্ড করে পাঠাতে পারেন। এছাড়া যারা এখনো জয়েন করেননি তারা জয়েন করতে পারেন আমাদের ডিসকর্ড সার্ভারে। আমাদের ডিসকর্ড সার্ভারে জয়েন করার জন্য যে লিঙ্কটি ব্যবহার করবেন সেটি হচ্ছে discord.gg/newmoonstudios। আমি আবারও বলছি discord.gg/newmoonstudios। চট্টগ্রামবাসীদেরকে বলবো, আমাদের চট্টগ্রামে এই মুহূর্তে যথেষ্ট পরিমাণ বৃষ্টি হচ্ছে। বৃষ্টির ঠান্ডা অনুভূতির মধ্যে আপনার কাঁধেও যাতে কেউ ঠান্ডা হাত রাখে, সেই জিনিসটি খেয়াল রেখেই আজকের প্রথম ঘটনাটি শুরু করছি। আজকে আমাদের প্রথম ঘটনা শোনাতে আসছে প্রাপ্তি। আমরা সোজা প্রাপ্তির কাছে চলে যাব। প্রাপ্তি, ধন্যবাদ। ঘটনাটি যিনি পাঠিয়েছেন তার ভাষাতেই বলার চেষ্টা করছি। আমি নন্দিতা। আমি পেশায় একজন রিপোর্টার। আজকে যে ঘটনাটা শেয়ার করব, এটি মূলত একটা মার্ডার রিপোর্ট থেকে নেওয়া। আমি যখন আসামিকে রেকর্ড করি, তখন তাকে মানসিক বিকারগ্রস্ত হাজতে রাখা হয়েছিল, যার সুবাদে আমি তার রিপোর্টটা নেই। এবং এটি ছিল তার ভাষায় বলা স্টেটমেন্ট, যা আমার রিটার্ন ডকুমেন্ট ছিল। অস্বস্তিটা ক্রমশ বেড়েই চলছে। বালি সরিয়ে উঠে বসলাম। এত জোরে জোরে বাজ পড়ছে আর মুষলধারে বৃষ্টি হচ্ছে যে মনে হচ্ছে যেন আকাশটাই ভেঙে পড়লো বুঝি। জানালার খড়খড়ির ফাঁক দিয়ে হু হু করে ভেজা স্যাঁতস্যাঁতে ঠান্ডা শিরশিরে একটা হাওয়া অনবরত ঘরে ঢুকে যাচ্ছে। সেই হাওয়ায় মশারিটা ভারী বিশ্রীভাবে দুলছে, আর তার ছায়াটা দেয়ালে কমা বাড়া করছে। এমন শীতল হাওয়ায় ঠান্ডায় গা শিরশির করারই কথা। কিন্তু আমি স্পষ্ট বুঝতে পারলাম যে আমার কপাল, গলা, বুক, পিঠ ঘেমে উঠেছে। কারেন্ট অফ রয়েছে। ঘরের ভিতর ঘুটঘুটে অন্ধকার। আমি একলা। মাত্র 6 মাস হলো এই নতুন বাড়িতে ভাড়া এসেছি আমরা। আমার স্বামী ওষুধের কোম্পানিতে চাকরি করেন, মেডিকেল রিপ্রেজেন্টেটিভ। ওষুধের ব্যাগ নিয়ে নিয়ে ওনাকে ডাক্তারদের চেম্বারে চেম্বারে ঘুরে
কোম্পানির নতুন পুরানো সব ওষুধের গুণাগুণ বুঝিয়ে বেড়াতে হয়। কখনো কখনো অন্য জেলায় বা অন্য রাজ্যের শহরেও যেতে হয়। তখন আমাকে একাই থাকতে হয়। তাই আমার নিরাপত্তার খাতিরেই আমার স্বামী এই বাড়িটি ভাড়া নিয়েছেন, জেলা সদর শহরের ঠিক মাঝ মধ্যিখানে। বাড়িটায় বাড়িওয়ালা বা অন্য ভাড়াটে না থাকায় বেশ একটা নিজের বাড়ি বাড়ি অনুভূতি আছে। আর এই ব্যাপারটাই আমার স্বামীকে খুব টেনেছিল। স্বাধীন চেতা ধরনের মানুষ, কারো কোনো কথা শোনবার মানুষ নন তিনি। তাই এত বড় বাড়িতে আমার একদম একলা থাকতে ভয় হওয়ার মৃদু প্রতিবাদটাও একেবারে ধোপে টেকেনি। সেদিন আমার প্ল্যান ছিল যে স্বামী ফিরলে পুজোর বাজারটা খানিক সেরে রাখবো। স্বামীকে সেরকমই বলা ছিল। বিএড এর কিছু প্রজেক্টের ছবি আঁকার কাজ ছিল। ছবি আঁকতে আমি তেমন পারি না, আসলে কখনো শিখিনি তো। স্কুল কলেজে দিদি দাদার সাহায্যে উতরে যেত, কিন্তু এখন উপায় নেই, প্রজেক্টের খাতায় করতেই হবে। আমার বিষয় জীবন বিজ্ঞান, সেই বিষয়ে আঁকাআঁকি। দেখে দেখে মোটামুটি দাঁড় করিয়েছিলাম, একটু সামান্য শেডিং বাকি। ঠিক সেই সময়ে আমার স্বামীর ফোন। ফিরতে দেরি হবে, আজ আর পুজোর কেনাকাটার সময় হবে না। ফোনটা চার্জে বসানো ছিল বলে আমি উঠে গিয়েছিলাম ফোন ধরতে। খাতাটা খোলাই ছিল। তীরে এসে খাতার সামনে বসে চমকে গেলাম। আমি তো শেডিং বাকি রেখেই উঠেছিলাম, হ্যাঁ আমার স্পষ্ট মনে আছে। কিন্তু আমার আঁকা মানুষের সংবহনতন্ত্রের স্কেচের প্রতিটা শিরা ধমনীতে লাল নীল পেন্সিলে রং করা, আর হৃৎপিণ্ডটা টকটকে গাঢ় লাল। সংশয় পড়ে গেলাম আমি। কিছুতেই মনে করতে পারলাম না যে আমি ঠিক কোনখানে আঁকা থামিয়ে ফোন ধরতে গিয়েছিলাম। এই দিন দুপুরে এসব উল্টাপাল্টা ভাবনা মাথায় আসছে কেন? আবার দেখলাম, না, চোখের ভুল তো নয়। কোনো রকমে খাতাটা বন্ধ করে উঠে পড়লাম। বাইরে সন্ধ্যা ঘন হয়েছে, খুব মশার উৎপাত। এত বড় বাড়িতে একলা আমি। গিয়ে চুপ করে মশারি টাঙিয়ে শুয়ে পড়েছিলাম। আবার খুব জোরে বাজ পড়ল, সঙ্গে বিদ্যুতের ঝলকানি। আমি চমকে উঠলাম। বিদ্যুতের আলোয় ঘরটা এক ঝলকের জন্য জেগে উঠে আবার গভীর অন্ধকারে ডুবে গেল। বৃষ্টির দাপট শুনে মনে হচ্ছে যেন সব ভাসিয়ে নিয়ে যাবে। আমি মনকে শক্ত করতে চাইলাম। ভয়কে প্রশ্রয় দিলেই বাড়তে থাকে। এখন আমি যথেষ্ট বড়, ছোটবেলার মতো ভয় পেলে চলবে না। আমাকে এবার খাট থেকে নেমে আলো জ্বালাতে হবে। মোবাইলটা নিতে গেলাম। ওতে টর্চ আছে, কিন্তু মোবাইল টর্চটা কিছুতেই জ্বলল না। অধৈর্য কলিং বেল বাজছে। আমার হাতটা ভারী হয়ে আসছে। উঠে গিয়ে দরজা খোলার সাহস সঞ্চয় করতে পারছি না। যদি আমার স্বামী হন। এবার আমার স্বামীর চিৎকার শুনতে পেলাম, রঞ্জা, দরজা খোলো, সারা বাড়ি অন্ধকার করে রেখেছো কেন? রঞ্জা, রঞ্জা। আমি কোনো রকমে হাতড়ে হাতড়ে খাট থেকে নামলাম। সুইচে হাত রাখার আগেই আলো জ্বলে উঠল। কারেন্ট এসে গেছে। দৌড়ে গিয়ে আমি দরজা খুলে দেখি আমার স্বামী। এত দেরি করেছো কেন? আমার স্বামী উদ্বিগ্ন গলায় বললেন, কি হয়েছে? এরকম অন্ধকারে বসেছিলে কেন? আর দেরি করেছি কোথায়? 8টায় আসবো বলেছিলাম, বৃষ্টিতে 8 ঘন্টা দেরি হয়ে গেছে। আমি আর কিছু বললাম না। স্বামী বললেন, এভাবে অন্ধকার করে রাখলে বিপদ হতে পারে তো। আমি দুপুর থেকে ঘটে যাওয়া সবকিছু বললাম সংক্ষেপে। আমার স্বামী কেমন একটা মুখ করে তাকালেন আমার দিকে। দুজনেই বিজ্ঞানের স্টুডেন্ট, এরকম আজগুবি অভিজ্ঞতা বিশ্বাস করতে কষ্ট হচ্ছে বই কি। এরপরে কয়েকটা দিন পার হয়ে গেল।
মনের ভুল ভেবে একরকম ভুলেই গেলাম সেদিনের কথা। আমার পুজোর ছুটি পড়ে গেছে। আমার স্বামীও কয়েকদিনের ছুটি নিয়েছেন। কলকাতার বাড়িতে যাব পুজোয়। গোছগাছ সব ছেড়েই রেখেছি। ভোরবেলা বেরোবো বলে শুয়ে পড়লাম তাড়াতাড়ি খেয়ে দে। মাঝরাতে ঘুম ভেঙে গেল আমার, হাতে একটা খুব শীতল স্পর্শ। ঘরের নীল নাইট ল্যাম্পের হালকা আলোয় দেখলাম আমার স্বামী অকাতরে ঘুমাচ্ছেন। আমি ঘাড় তুলে দেখতে চেষ্টা করলাম। বাড়ির পেছনের দিকে বাগানে ঝোপঝাড় আছে। সাপখোপ নয় তো? সর্বনাশ! মনে হতেই উঠে বসে পড়লাম। আমার স্বামীকে পেছন দিকে দাঁড়ানো ছায়ামূর্তি রূপে অদ্ভুত কিছু। আমি বিকট চিৎকার করে উঠলাম। তারপর থেকে কলকাতায় আমার কাউন্সিলিং চললো। একা থাকতে থাকতে মনে আতঙ্ক তৈরি হয়েছে, সাব্যস্ত হলো। তবে বাড়িটাও পাল্টানোর কথা চলছে। আমি ভাড়া বাড়িতে ফিরে এলাম। বাড়ি বদল হবে। পরদিন খুব সকালেই এ বাড়িটা ছাড়বো আমরা। ভোরবেলা ট্রান্সপোর্টের লোকেরা এসে গেছে। অনেকক্ষণ ডাকাডাকি করে শেষে দরজা খোলা পেয়ে তারা ভেতরে ঢুকে এলো। শোবার ঘরে আমার বিছানায় আমার স্বামীকে মৃত অবস্থায় পাওয়া গেল। ঘাড়ে শুধু দুটো ফুটো। সবে সকাল হয়েছে, এখনো রোদ চড়েনি। আমি এর সবকিছুই দেখলাম। আর দেখলাম কোনায় দাঁড়ানো সেই ছায়ামূর্তি। এর মধ্যে ট্রান্সপোর্টের মানুষেরা পুলিশে ফোন করে। আমাকে শান্তভাবে দেখায় তারা ভেবেছে খুনটা আমিই করেছি। পুলিশ আসে, আমাকে নিয়ে যায় জেলে। পরবর্তীতে আমার কোনো কথাই তারা মেনে নেয়নি এবং আমাকে মানসিক বিকারগ্রস্ত ঘোষণা করা হয়। আপনার কাছে আমার প্রশ্ন, তাহলে ছায়ামূর্তিটা কি ছিল? আর আমি যদি মানসিক বিকারগ্রস্ত হয়েই থাকি, এখন আর ছায়ামূর্তিটাকে কেন আমি দেখি না? আমার সাজানো সংসারটা আমি কেন জেনে শুনে নষ্ট করব? অথবা আমি কেনই বা আমার স্বামীর লাশের পাশে চুপটি করে বসে রইব, যেখানে তার ঘাড়ে দুটো ছিদ্র ছাড়া আর কোনো কারণ পাওয়া যায়নি? আমি এখনো ভেবে ভেবে বেড়াই তার শেষ প্রশ্নগুলো। ভালো লাগলে পড়ে শোনাবেন। ধন্যবাদ। ধন্যবাদ প্রাপ্তি ঘটনাটি আমাদের সাথে শেয়ার করার জন্য। কোনো কোনো ঘটনা নিজের আপন মানুষকে কেড়ে নেয়, কিন্তু সেই কেড়ে নেওয়ার দায়ভার নিজের উপর পড়লে ঘটনাটি মানুষকে বিশ্বাস করানো কষ্টকর বটে। তাই বলাই যায়, বিশ্বাস করা আর না করাটা পুরোপুরি নিজের উপর। আমাদের ডার্ক চ্যাটে ইতিমধ্যে অনেকেই কমেন্ট করেছেন, চলে যাব কিছু কমেন্ট পড়তে। আমাদেরকে জাহিন তাজওয়ার কমেন্ট করেছেন স্পুকি। আমাদেরকে ড্যামানিক মিথিও কমেন্ট করেছেন স্পুকি, ধন্যবাদ। আমাদেরকে ড্যামানিক মিথি আবারও কমেন্ট করেছেন গেট রেডি টু বি স্কেয়ার্ড নাও। আমাদেরকে জাহিন তাজওয়ার আবারও কমেন্ট করেছেন দ্যাট ওয়াজ স্যাড অ্যান্ড স্ক্যারি, ধন্যবাদ পাশে থাকার জন্য। আপনারা চাইলে ফেসবুকেও কমেন্ট করতে পারেন, সেটাও আমরা পড়ে শোনাবার চেষ্টা করব। এবার চলে যাব পরবর্তী ঘটনায়। পরবর্তী ঘটনার জন্য চলে যাব অনন্যর কাছে। ধন্যবাদ আথারিন আপুকে। ঘটনাটি আমার নিজের সাথে ঘটে যাওয়া একটি ঘটনা। ঘটনাটি আমার কাছে কিছুটা ব্যতিক্রম মনে হয়েছে বলে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। ঘটনাটি 2018 সালে মাঝামাঝি সময়ের। তখন আমি 8ম শ্রেণীতে অধ্যয়নরত ছিলাম। প্রতিদিনের মতোই স্কুল ছুটির পর প্রায় 1 ঘন্টা ফুটবল খেলে বাসায় ফিরতে ফিরতে আমার সন্ধ্যা হয়ে গেল। কিন্তু সেদিন কেন যেন একটু বেশি ক্লান্ত হয়েই বাসায় ফিরলাম। বাসায় ফিরে গোসল এবং খাওয়া দাওয়া শেষ করে পড়তে বসার কথা থাকলেও অত্যন্ত ক্লান্ত শরীর আর সায় দিচ্ছিল না। তাই হাতে একটা বই নিয়ে বিছানার উপর শুয়ে শুয়ে পড়তে থাকলাম।
কিন্তু মনের অজান্তেই কখন যে ক্লান্ত শরীরটা চোখ বন্ধ করে ঘুমিয়ে পড়লো সেটার আর খেয়াল নেই। আমার বাসা 6 তলায়। আমার রুমে একটি জানালা আছে এবং সেটা একদম আমার বিছানার সাথেই। জানালার অবস্থান দক্ষিণ দিকে, আমার বিছানাটা ওখানেই। সাধারণত আমি উত্তর দক্ষিণ বরাবর ঘুমাতাম, কিন্তু সেদিন ক্লান্ত থাকার কারণে আমি কখন যে ঘুমিয়ে যাই সেটা নিজেও জানি না। এবং সেদিন আমি জানালার কাছেই পশ্চিম দিকে মাথা এবং পূর্ব দিকে পা দিয়ে ঘুমিয়ে যাই। আমার জানালা থেকে প্রায় 12 হাত সামনেই আরেকটি বিল্ডিং, পাশাপাশি বিল্ডিং বলা হয় যাকে। যাই হোক, ঠিকঠাক ভাবেই আমি ঘুমাচ্ছিলাম, কিন্তু হঠাৎ খুব অদ্ভুত এক রকমের শব্দে আমার ঘুমটা ভেঙে গেল। প্রথমে ঘুমের ঘরে সেটাকে স্বপ্নই ভাবছিলাম, কিন্তু একসময় সেই শব্দের জন্য আমার ক্লান্ত ঘুমটা সম্পূর্ণভাবে ভেঙে গেল। ঘুম ভাঙার পর খুব ভালোভাবে বুঝতে পারলাম আমি এতক্ষণ যা শুনছিলাম সেটা স্বপ্ন নয়, একদম বাস্তব। বুঝতে পারছিলাম না কোন দিক থেকে ভেসে আসছে শব্দটি। প্রথমে ভাবলাম হয়তো চোর, কিন্তু 6 তলার উপরে চোর কিভাবে আসবে? আর আমার বিল্ডিং এর আশেপাশে তো বেশ ফাঁকা, চোর তো আর ছাদ থেকে র্যাপলিং করে নামতে পারবে না। কিন্তু শব্দটা অনবরত হচ্ছে এবং শব্দটা এতটাই বিদঘুটে যে আমি জানালার কাছে যাওয়ার সাহস পাচ্ছিলাম না সেই ঘুটঘুটে অন্ধকারে। কিন্তু সাহস করে মোবাইলের টর্চ জ্বালিয়ে এবং আমার কাছে রাখা সবসময় আমার ব্যক্তিগত ছুরি নিয়ে জানালার কাছে গেলাম, কিন্তু সেখানে কিছুই দেখতে পেলাম না। কিন্তু এতটুকু ফিল করতে পারছিলাম যে বাতাসে সেই শব্দটা দূরে থেকে আমার দিকে ভেসে আসছে। শব্দটা ক্রমশ আমার কাছে চলে আসছে। শব্দটা শুনে মনে হচ্ছিল কয়েকটা বন্য প্রাণী একসাথে আওয়াজ করছে। এত বিদঘুটে শব্দ আমি আর কোনোদিন শুনিনি। কি যে এক বিদঘুটে শব্দ সেটা এখন আসলে ভাষায় প্রকাশ করতে পারছি না। জানালার কাছেই দাঁড়িয়ে থাকলাম একটু সাহস করে, এবং কিছুক্ষণ পরেই বুঝতে পারলাম শব্দটা ঠিক আমার সামনে দিয়ে চলে গেল। অনেকটা হাওয়া, যেন মনে হচ্ছিল যে হাওয়াতে শব্দ হয়ে আমার সামনে দিয়ে চলে গেল। সেই মুহূর্তে আমি আর নিজেকে কোনোভাবেই ঠিক রাখতে পারলাম না। এক দৌড় দিয়ে আব্বু আম্মুর ঘরে গিয়ে এক প্রকার চিৎকার করলাম এবং তাদেরকে সব ঘটনা খুলে বলার পরে তারা আমাকে স্পষ্ট ভাষায় বললেন তারা কোনো প্রকার শব্দ শুনতে পাননি। আমি এক প্রকার হতবাক হয়ে পড়লাম। এত জোরে শব্দ হচ্ছিল যেমন ঘুম ভেঙে গেল, অথচ আব্বু আম্মু কিছুই শুনতে পাইনি। তারপর বেশ কিছুদিন আমি আব্বু আম্মুর ঘরেই থাকলাম, কিন্তু মনে মনে নিজেকে বোঝানোর চেষ্টা করলাম 6 তলার উপরে এসব ঘটা একদমই অসম্ভব। কিন্তু তারপরও কোনোভাবে নিজের কান এবং সে অদ্ভুত শব্দকে আমার সামনে দিয়ে চলে যাওয়ার যে ঘটনার অনুভূতি সেটা ভুলতে পারছিলাম না। যাই হোক, এভাবেই গেল কিছুদিন। এরপর আমি আবার আমার ঘরে ব্যাক করলাম। 4-5 দিন সব স্বাভাবিকভাবে থাকলেও হঠাৎ একদিন রাতে ছাদের উপরে কে যেন দৌড়াদৌড়ি করছে, মার্বেল খেলছে, চেয়ার টানছে, এই ধরনের শব্দ শুনতে পেলাম। ব্যাপারটা পরদিন সকালে আব্বুকে জানালেও সে তেমন আমলে নিল না। এভাবে রীতিমতো শব্দটা বাড়তে থাকলো। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, আমার রুমে আমি যখনই লাইট অফ করে বিছানাতে শুয়ে পড়ি ঠিক তখনই শব্দটা শুরু হয়, তার আগে শুরু হয় না। এক পর্যায়ে আমি যখন অত্যন্ত ভীত হয়ে গেলাম তখন আব্বু একজন হুজুরকে এই ব্যাপারটা জানান। হুজুর আমাকে ঘর পরিবর্তন এবং আমার ঘুমানোর স্টাইল পরিবর্তন করার জন্য আমাকে পরামর্শ দেন। কিছুদিন ঠিক থাকার পর আবারও সাথে সেই শব্দ শুরু হয় এবং এবার আমি সত্যিই ভয় পেতে শুরু করলাম। এক পর্যায়ে মানুষ আমাকে নিয়ে হাসাহাসি শুরু করলো। অনেকে বলতে থাকলো আমি নাকি পাগল হয়ে গিয়েছি, কিন্তু আমি জানি কি হচ্ছিল আমার সাথে। আমি সবকিছু ক্লিয়ার করে ফেললাম যখন আমি বাড়িওয়ালির কাছে এই ব্যাপারটা উপস্থাপন করলাম।
বাড়িওয়ালির কাছে ব্যাপারটা জানাতেই তিনি বললেন, এই ধরনের ঘটনা অনেক আগে থেকেই হয়, তবে এই ঘটনা তেমন চলমান নয়। সে তোমার কোনো ক্ষতি করবে না। আমাদের এই বাড়ি করার সময় যখন এটা দোতলা পর্যন্ত করেছিলাম, তখন আমাদের উপরে এরকম মাঝে মাঝে আচরণ করছে। হয়তো উপরে মার্বেল খেলছে, দৌড়াদৌড়ি করছে, চেয়ার টেনে নিয়ে যাচ্ছে, ঘরের দরজায় লাথি মেরে দরজা খুলে দিচ্ছে, আরো নানা সব ঘটনা। বেশ যন্ত্রণাদায়ক ছিল ঘটনাগুলো আমাদের কাছে। কিন্তু পরে এক হুজুরের সহায়তায় এটার একটা সমাধান হয়। এরপর থেকেই সে আমাদের বিল্ডিং এর আশেপাশে বিচরণ করে বেড়ায়। ব্যাপারটা আমার এক প্রকার গায়ে কাঁটা দিয়ে উঠলো। তারপর পাশের বাসায় যখন এই কথাগুলো আমি জানালাম, তারাও আমাকে তাদের সাথে ঘটে যাওয়া ঠিক একই রকম অভিজ্ঞতা আমার কাছে তুলে ধরলেন। তখন আমি মোটামুটি শিওর হয়ে গেলাম আমি ভুল কিছুই শুনিনি। আল্লাহর অশেষ রহমতে এরপর থেকে এরকম ঘটনা তেমন হয়নি, এবং আলহামদুলিল্লাহ এখন সব ঠিকঠাক আছে এবং আমরা সকলেই ভালো আছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ অনন্য, ঘটনাটি আমাদের সাথে শেয়ার করার জন্য। শব্দ, আপনাদের আশেপাশে হয়তো অনেকের অনেক শব্দ হচ্ছে ঠিক এই মুহূর্তে। সেটা হতে পারে ফ্যানের শব্দ, ওয়ালে ক্যালেন্ডারে ঝাপটার শব্দ, কিংবা জানালার শব্দ। একটু লক্ষ্য করে দেখুন তো, আওয়াজগুলো কি আসলে স্বাভাবিক, আর তার পিছনে লুকিয়ে আছে কোনো এক অজানা শব্দ, অজানা রহস্য। ঘটনার মতামত দিতে অবশ্যই আমাদেরকে ডাক চ্যাটে লিখে ফেলবেন এবং আমাদের হোস্টদেরকে পিং দিতে ভুলবেন না। আমাদেরকে জাহিন তাজওয়াল লিখেছেন, আমিও মনে হয় এখন শব্দ শুনতেছি। আমাদেরকে ডেমনিক মিথে লিখেছেন, গায়ে কাটা দিচ্ছে এখনো, ধন্যবাদ। আমাদেরকে আরহাইম্মা লিখেছেন, স্পুকি ছিল, ধন্যবাদ। পরবর্তী ঘটনাতে চলে যাওয়া যাক। পরবর্তী ঘটনাটি আমাদের কাছে একটি রেকর্ডিং হিসেবে এসেছে। এই ঘটনাটি আমাদের মধ্যকার একজন রেকর্ড করে পাঠিয়েছেন, কারণ সে আজ এখানে এসে ঘটনাটি বলতে পারছিল না। তো আমরা চলে যাব একটি রেকর্ডিং এ, যেটি আমাদেরকে পাঠিয়েছে কোয়াজা। আমি উৎসকে রিকোয়েস্ট করব সে যাতে রেকর্ডিংটি প্লে করে। আমরা রেকর্ডিংটি শুনে আসবো, তারপর আমরা আবার জয়েন করছি। আমাকে স্টোরিটি যিনি লিখে পাঠিয়েছেন আমি তার ভাষাতেই পড়ে শোনাচ্ছি। এই মাসেই 5 তলার সেই ফ্ল্যাটটা ভাড়া নিয়েছি আমি, তাসিন, রেজা, সজীব আর রানা। আমরা সবাই একসাথেই পড়ি। বাড়িটার পরিবেশ একদম শান্ত। বাড়িটার পেছনে ছোট্ট একটা বাগানও আছে। ফ্ল্যাটটা 2 রুমের। এক রুমে আমি, তাসিন ও রেজা এবং অন্য রুমে সজীব আর রানা থাকে। তবে এই বাসায় আসার পর থেকে আমরা কিছু অদ্ভুত সমস্যার সম্মুখীন হই। এই যেমন গত 2-3 দিন ধরে অসহ্য গরম পড়েছে, মানুষ সব অতিষ্ঠ গরমে। কিন্তু এই গরমেও রাতে ওদের ফ্ল্যাটে হাড় কাঁপুনি ঠান্ডা থাকে। তবে ফ্ল্যাট থেকে বের হলে শীতল অনুভূতিটা দূর হয়ে যায়। সেই দিন রাতের কথা। রানা পড়ছে, বাকি সবাই ঘুমিয়ে পড়ছে। হঠাৎ রানা শুনতে পেল বারান্দায় কোনো একটা মেয়ে ফিসফিসিয়ে কথা বলছে। খুব অবাক হলো রানা, এত রাতে বারান্দায় মেয়ে আসবে কিভাবে? ও টিপটিপ পায়ে বারান্দায় এসে দেখলো কেউ নেই, শুধুমাত্র হালকা বাতাসে বারান্দার চেয়ারটা কাঁপছে। পরদিন রাত, সবাই ঘুমাচ্ছে। রাত তখন 3টা বাজে হয়তো। হঠাৎ ঘুম ভেঙে গেল তাসিনের। চাঁদের আলো জানালা দিয়ে ওদের রুমে ঢুকছে। চোখ খুলতেই সেই আলোতে ও দেখতে পেল একটা মেয়ে ওদের রুমে ফ্যানে ঝুলছে। শোয়া থেকে উঠে বসলো, তাড়াতাড়ি করে রুমের লাইটটা অন করলো। আবার উপরের দিকে তাকিয়ে দেখলো ফ্যানটা স্থির হয়ে আছে, সেখানে কোনো
মেয়ে ঝুলছে না। ভয়ে ঘেমে গেল তাসিন। দুঃস্বপ্ন ভেবে লাইটটা অফ করে আবার শুয়ে পড়ল। 2 দিন পরের কথা। সেই দিন রাতে অনেক বৃষ্টি হচ্ছিল। আমার লেখালেখি করার অভ্যাস, তাই আমি ল্যাম্প চালিয়ে জানালার পাশে বসে লিখছিলাম। হঠাৎ কে যেন দরজায় নক করলো। আমি উঠে দরজা খুলে দেখলাম দরজার সামনে কেউ নেই। একটু অবাক হলাম। আমি যখন দরজা বন্ধ করতে গেলাম তখন দেখলাম পুরন ধাঁচের কাপড় পরা একটা মেয়ে ধীরে ধীরে সিঁড়ি বেয়ে উপরে উঠে যাচ্ছে। আমিও মেয়েটার পিছনে ছুটলাম। মেয়েটা সিঁড়ি বেয়ে ছাদে উঠল, আমিও ছাদে উঠলাম। ছাদের এক কোণে গিয়ে দাঁড়ালাম মেয়েটা। আমিও মেয়েটার দিকে এগোতে লাগলাম। হঠাৎ মেয়েটা অদৃশ্য হয়ে গেল। আমি অনেক ভয় পেলাম। আমি দৌড়ে সিঁড়ির কাছে চলে আসি। এসে দেখি সেই কাপড় পরা সেই মেয়েটি সিঁড়িতে বসে আছে। ভয়ে চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থা। চিৎকার শুনে বাকি সবাই ছুটে আসলো, ধরাধরি করে রুমে নিয়ে গেল আমাকে। রাতেই কাঁপুনি দিয়ে জ্বর আসলো। সুস্থ হতে 2-3 দিন সময় লাগলো। সুস্থ হয়ে ও সবাইকে সেই দিন রাতে ঘটে যাওয়া ঘটনাটা বলল। রানা আর তাসিনও বলল ওদের অদ্ভুত অভিজ্ঞতার কথা। সজীব বলল, নিশ্চয়ই এই ফ্ল্যাটে কোনো রহস্য আছে। রেজা বলল, দারোয়ান রহিম চাচা বাড়িতে গেছে, কাল আসবে। উনি এই বাসায় অনেকদিন ধরে চাকরি করছেন, ওনাকে জিজ্ঞাসা করতে হবে। পরদিন রাত। চাঁদ উঠেছে, তার আলোয় আলোকিত চারপাশটা। ব্যালকনিতে বসে আমি, তাসিন, রেজা, সজীব আর রানা গান গাইছি। হঠাৎ বিদ্যুৎ চলে গেল। আশেপাশের সব জায়গায় বিদ্যুৎ আছে, কিন্তু আমাদের ফ্ল্যাটেই নেই। রুমে এসে মোমবাতিটি জ্বালালাম। হঠাৎ চিৎকার দিয়ে উঠল রেজা। ওর দিকে তাকালাম বাকিরা। ওর হাতের রক্ত। বিস্ফোরিত নেত্রে উপরের দিকে তাকিয়ে দেখি একটা মেয়ে ফ্যানে ঝুলছে, চোখ দুটো খোলা, জিহ্বাটা বের করানো, গলা বেয়ে রক্ত পড়ছে, আর সেই রক্ত টপ টপ করে পড়ছে রেজার হাতে। ভয়ে কোনো মতো সবাই দৌড়ে বাসার নিচে চলে আসলাম। রহিম চাচা নিচে বসেছিল। কি হয়েছে তোমাদের? এমন দেখাচ্ছে কেন তোমাদেরকে? আমাদের দেখে রহিম চাচা বলল। ভয়ার্ত কণ্ঠে সবকিছু খুলে বলি। রহিম চাচা এক বোতল পানি এনে আমাদেরকে বলল, পানি খেয়ে শান্ত হয়ে এখানে বসো। ওরা বসলে রহিম চাচা বলল, এখন ফ্ল্যাটে গিয়ে ওই মেয়েটার লাশ পাবে না, রেজার হাতেও পাবে না রক্ত। রেজা হাতের দিকে তাকিয়ে দেখলো কিছুই নেই ওর হাতে। রহস্যটা কি চাচা? অবাক হয়ে জিজ্ঞেস করলো ও। আজ থেকে 8 বছর আগে এক মেয়ে এই ফ্ল্যাটে ফ্যানে ঝুলে আত্মহত্যা করেছিল। ওই মেয়েটারই অতৃপ্ত আত্মা এখনো ফ্ল্যাটময় ঘুরে বেড়ায়। এখন রাত 1টা বাজে। বেশি ভয় পেলে তোমরা বাকিরা রাতটা এখানেই কাটিয়ে দাও, আমি বাইরে থেকে আসছি বলে বের হয়ে গেল রহিম চাচা। পরদিন সকাল। আমরা সবাই বাড়িওয়ালার পাশে গেল। আমরা আর এই ফ্ল্যাটে থাকবো না এটা বললাম। গিয়ে দেখলাম বাড়িওয়ালা মন খারাপ করে বসে আছে। কোনো সমস্যা আঙ্কেল? তাসিন জিজ্ঞেস করলো। বাড়িওয়ালা বলল, আমাদের বাসায় সবচেয়ে পুরাতন দারোয়ান রহিম কাল রাতে বাড়ি থেকে ফেরার পথে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। ওকে আমি আত্মীয়র মতোই মনে করতাম। কথাটা শুনে আমাদের সবার বুক কেঁপে উঠল। আমরা তো কাল রাতেই রহিম চাচার সাথে কথা বলছিলাম। আমরা কোনো মতে ফ্ল্যাটটা ছাড়ার কথা বলেই দৌড়ে চলে এলাম। আমরা পরের মাসে ফ্ল্যাটটা ছেড়ে দিলাম। তালা মেরে দেওয়া হলো ফ্ল্যাটটিতে।
কুয়াশাকে ধন্যবাদ জানাই তার এই ঘটনার জন্য। এই জন্য হয়তো বলি, আপনার আশেপাশে যে মানুষটি আছে সে কি আসলে স্বাভাবিক? কারণ আপনি আসলে বলতে পারবেন না আপনার আশেপাশে যতগুলো মানুষ হাঁটছে প্রত্যেককে কি আপনি ছুঁয়ে দেখতে পারেন? প্রত্যেককে কি আপনি দেখে বলতে পারেন সে কি আসলে মানুষ নাকি অন্য কিছু? বেশ অনেকগুলো মেসেজ এসেছে আমাদের কাছে, আমরা মেসেজগুলো পড়ে নেব। আমাদেরকে মিহির লিখেছে, ওয়েদার প্লাস শো, পারফেক্ট নাইট। ভাই সেই ফিলিং ড্যাম। চট্টগ্রামবাসীদেরকে বলবো, প্রচন্ড বৃষ্টির মাঝে আপনাদের ঘাড়ে, কাঁধে বা পায়ে জানালার কাছ থেকে যদি কোনো ছিটে আসে, একটু লক্ষ্য করে দেখবেন সেই ছিটেটি আসলে বৃষ্টির পানির নাকি কোন একটি ঘটনা আপনার জন্য অপেক্ষা করছে। এছাড়া আমাদেরকে অমি লিখেছে, আমি ঘুমাবো কেমনে। ইভান মাহিম লিখেছে, বাইরে বৃষ্টি, রুমের লাইট অফ, জানালা খোলা, মারাত্মক ফিলিংস। নুক্তা লিখেছে দ্য সাউন্ড। আরহাম লিখেছে ইন্টারেস্টিং স্পুকি স্টোরি। জাওয়াদ লিখেছে লুকস লাইক আজকের স্টোরিগুলো ডোপ হচ্ছে। জাহিন তাজওয়ার লিখেছে এই স্টোরিটা অনেক সেরা। ইভান মাহিম আবারও লিখেছে shortest horror story. The last man on earth is sitting in a room and suddenly door knocked. খালি ঘরে নিজের রুমের দরজাতে কেউ যদি টোকা দেয় কেমন লাগতে পারে? ইভান মাহিমকে বলবো লিখে জানাতে। এছাড়া জাহিন তাজওয়ার লিখেছে ব্লাড। মেহেক লিখেছে আমার ঘুম হবে না। জাহিন তাজওয়ার আবার লিখেছে এই স্টোরিটা অনেক স্ক্যারি। সৌভিক লিখেছে বেশি শুনলে ঘুম হবে না, ঘুম হবে না, স্যাড লাইফ। আরহাম আবার লিখেছে সিয়াম ভাই এত স্পুকি কথা বলেন কেন। ধন্যবাদ জানাই যারা যারা মেসেজ লিখে পাঠিয়েছেন। যারা মেসেজ লিখতে চান তারা অবশ্যই হোস্টদেরকে মেনশন করে লিখে ফেলুন আপনার মতামত, আমরা সেটি পড়ে শোনাবো। আর শুরু হচ্ছে আমাদের আজকের রাতের স্পেশালটা। আর সেই স্পেশাল জিনিসের ইন্ট্রোডাকশন আমাদেরকে দিবে আথারিন। আমরা আথারিনের কাছে চলে যাব। যেহেতু আজকে স্পেশাল এপিসোড অর্থাৎ এনএক স্টোরি, আজকে এনএক স্টোরির নাম 38 বেচফোর্ড স্ট্রিট। একটা ছোট্ট রহস্য ঘেরা শহর কার্লিয়নের নতুন এক আশা বাসিন্দাকে কেন্দ্র করে মূল ঘটনাটি। বলে রাখা ভালো, আমাদের এই নেক্সট স্টোরি এনএম ক্রিউ দ্বারাই উপস্থাপন করা। আর হ্যাঁ, বটের সাউন্ডটা এবার আপনারা অবশ্যই বাড়িয়ে রাখবেন যাতে আপনাদের শুনতে অসুবিধা না হয়। চলে যাওয়া যাক 38 বেচফোর্ড স্ট্রিট ঘটনায়। শব্দটা বাগানের একটা দিক থেকে অন্যদিকে এগিয়ে গেল। ভিড় পায়ে কেউ যেন বাগানের মধ্যে হেঁটে বেড়াচ্ছে। আওয়াজটা মৃদু কিন্তু স্পষ্ট। ভেজা ঘাসের উপর কারো যেন মৃদু সতর্ক পদক্ষেপ। একই সঙ্গে একটা ধাতব শব্দ। কলকাতায় এরকম আওয়াজ কখনোই আলাদা করে টের পেত না অভ্র, কিন্তু এখানে এই নিথর নীরবতায় এই আওয়াজ স্পষ্ট শোনা যায়। বোঝা যায় প্রাণহীনেরও ভাষা আছে। 3 সপ্তাহ হলো অফিসের কাজে ওয়েলসে এসেছে অভ্র। বাড়ি ভাড়া নিয়েছে ছোট্ট পাহাড়ি শহর কার্লিয়নে। শহর না বলে বরং গ্রাম বললেই ভালো হয়, কিন্তু এখানকার বাসিন্দারা কার্লিয়নকে শহর না বললে অপমানিত হয়। আর হবে নাই বা কেন? 2000 বছর আগে ইংল্যান্ডের বেশিরভাগ জায়গা যখন সভ্যতার স্পর্শ থেকে অনেক দূরে, তখন এখানেই
ওয়েলসের ছোট্ট শহর কার্লিয়ানেই আস্তানা গেড়েছিল রোমান সাম্রাজ্যের এক লিজিয়ন। প্রায় 5,000 রোমান সেনা তাদের পরিবার পরিজন নিয়ে এখানেই থাকত। তাই এখনো কার্লিয়ানের নানান জায়গায় ছড়িয়ে আছে রোমান দুর্গ, সেনাদের থাকার জায়গা, রোমান বাঁধ, অ্যাম্ফি থিয়েটার। আবার শব্দটা ফিরে আসছে। মনটাকে আবার বর্তমানে ফিরিয়ে আনলো অভ্র। খুব মনোযোগ দিয়ে ফের শোনার চেষ্টা করলো। কোনো জন্তুর হাঁটার আওয়াজ কি? আশেপাশে বেশ কিছু জংলা জায়গা আছে। বাড়িটা শহরের একদম প্রান্তে, এরপরেই জঙ্গল শুরু। তাই এরকম কোনো জন্তুর উপস্থিতির সম্ভাবনাটা উড়িয়ে দেওয়া যায় না। তবে ঠিক রাত 9:30তেই প্রায় প্রতিদিন সেই শব্দ কেন ফিরে আসে, সেটা অবশ্যই একটা প্রশ্ন। আর 5 মিনিট বাদে কেনই যে সেই শব্দ আবার হারিয়ে যায়, তারও কোনো কারণ খুঁজে পাওয়া যায় না। প্রথম দুদিন এই শব্দটা পাওয়ার পর অফিসের কলিগ স্টিভ স্মিথকে এই কথাটা বলেছিল অভ্র। স্টিভ এখানকার লোক, এ ধরনের শব্দের সঙ্গে ওর পূর্ব পরিচিতি থাকতে পারে। ফোনে রেকর্ডিং করা শব্দটা মনোযোগ দিয়ে শোনার পর প্রথমবার স্টিভ বলে উঠল, হ্যাজহগ, অর্থাৎ সজারু। তারপর কি মনে হতে আবার শুনল। দ্বিতীয়বার শুনে মত পরিবর্তন করে ভ্রু কুচকে বলে উঠল, কারো পোষা বেড়াল নয় তো, চেইনে বাঁধা। তবে একটু থেমে স্টিভ ফের বলে উঠল, কিসের সঙ্গে শব্দটা সব থেকে বেশি মিলে বলো তো? ঘাসের উপর দিয়ে কিছু টেনে নিয়ে গেলে যেমন শব্দ হয়, ঠিক সেরকম। কথাটা শুনে অভ্র হেসেছিল। স্টিভ হাসেনি, বরং বলেছিল, কার্লিয়ানের বেশিরভাগ বাড়িই পুরনো, রোমান শহরের উপর তৈরি। অভ্র বুঝতে পেরেছিল স্টিভ মজা করছে। তবু বাড়িওয়ালা দেবকে ফোন করেছিল। এরপর জানলো বাড়িটার বয়স মাত্র 10 বছর। বাড়িটা আসলে দেবের ছেলের, কিন্তু তৈরির পর থেকেই দেবের ছেলে দেশের বাইরে থাকায় এখানে কেউ কখনো থাকেনি। বহুদিন পরে অভ্রই প্রথম ভাড়াটে। 10 বছর বেশ বড় সময়। তাই এই 10 বছরে বাড়ির বাগানে কোনো জন্তুর স্থায়ী আস্তানা গড়ার সম্ভাবনাটা উড়িয়ে দেয়া যায় না। পরের দিন সকালে বাগানটা বেশ তন্ন তন্ন করে খুঁজে দেখেছিল অভ্র। বেশ কিছু পাখি, মৌমাছি, ভীমরুল আর মাকড়সার বাইরে আর কারো অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি। চিন্তায় বাধা এলো। ডাইনিং রুমের বদ্ধ কাচের দরজার বাইরে শব্দটা থেমে গেছে। অভ্রর ষষ্ঠেন্দ্রিয় স্পষ্ট বলে উঠল, কাঁচের উল্টো দিকে নিশ্চয়ই কেউ আছে। বাইরে এমনিতেই ঘন কুয়াশা, তার মধ্যে বাগানের দিকে দেয়ালে লাগানো একমাত্র আলোতে কুয়াশার উপস্থিতি ছাড়া আর কিছুই বোঝার উপায় নেই। কিছু দূরে বাগানের গার্ডেনের চেয়ার টেবিল রাখা, সে টেবিলের অর্ধেকটা পর্যন্ত প্রসারিত হয়েছে ডাইনিং রুমের অস্পষ্ট আলো। তারপরে প্রায় নিশ্ছিদ্র অন্ধকার। দরজার কাচের গায়ে নাক ঠেকিয়ে বাইরেটা দেখার চেষ্টা করলো অভ্র। না, আলোকিত অংশে অন্তত কেউ নেই, জীবিত বা মৃত। হঠাৎ ওর মনে হলো ভয় না পেয়ে বাইরে একবার যাওয়া উচিত। রহস্যের সমাধান অবিলম্বে হওয়া দরকার। পাশের রান্নাঘর দিয়ে বাগানে যাওয়া যে দরজাটা আছে সেদিকে এগিয়ে গেল অভ্র। কিন্তু দরজার কাছে সেই শিহরণ হলো অভ্রর। দরজাটা আধ খোলা, ঠান্ডা বাতাস হানা দিয়েছে সে দরজা দিয়ে। কিন্তু এই দরজা তো বন্ধই ছিল। সকালে একবার বাগানে গিয়েছিল অভ্র, আর যদ্দূর মনে পড়ে ফিরে বন্ধ করে দিয়েছিল। এরপর বাইরের বাগানে বেরিয়ে এলো সে।
মেঘ যেন হঠাৎ হানা দিয়েছে বাগানে। দুহাত দূরের জিনিসও স্পষ্ট দেখা যাচ্ছে না। মেঘে ঢাকা আকাশে তারারা উধাও। তবু তার মধ্যেই অভ্র টর্চ জেলে এগিয়ে গেল শব্দটাকে লক্ষ্য করে। হাত পাঁচেক এগোতেই হঠাৎ হৃদস্পন্দনটা বন্ধ হয়ে যাবার জোগাড় অভ্রর। বাগানের মধ্যে তার থেকে ঠিক 3 হাত দূরে পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে আছে একটা মেয়ে। বয়স বড় জোর 7-8 হবে। দুটো চোখ যেন তার দিকেই তাকিয়ে আছে, আর মুখটা কেমন যেন গম্ভীর। ধবধবে ফর্সা রং, এতটাই ফর্সা যে মনে হয় যেন রক্ত শূন্যতায় ভুগছে। কুয়াশা ভেদ করে পেন্সিল ব্যাটারি টর্চের আলো মেয়েটার উপর গিয়ে পড়ছে। তার আবছা আলোতে মেয়েটার ফ্রকের রং মনে হলো গোলাপি। অভ্র কিছু বলার আগেই মেয়েটা ছুট দিল বাগানের অন্যদিকে, আর তার প্রায় পরপরই বাইরে একটা গাড়ির জোরে ব্রেক করার আওয়াজ পেল অভ্র। সম্বিত ফিরে পেয়ে বাগানের ওইদিকে একই দিকে ছুটে গেল অভ্র। তবে আগে খেয়াল করেনি বাগানের পিছন দিকে কাটা ঝোপের বেড়ার মধ্যে একটা ছোট্ট ফাঁক রয়েছে। নির্ঘাত তার মধ্যে দিয়েই মেয়েটা রাস্তায় পালিয়ে গেছে। ওখান থেকে অভ্রর বেরোনোর উপায় নেই। ও বাগান থেকে ফিরে এসে বাড়ির মধ্যে দিয়ে গিয়ে সামনের দরজা খুলে রাস্তায় বেরিয়ে এলো। পাশের রাস্তায় গাড়ির ব্রেক কষার আওয়াজটা নিয়ে চিন্তা হচ্ছে। মেয়েটার কিছু হলো না তো? যা ভেবেছিল তাই। বাড়ির গা দিয়ে যে রাস্তাটা চলে গেছে তার ঠিক মাঝখানে একটা কালো গাড়ি দাঁড়িয়ে আছে। তার চালক গাড়ি থেকে নেমে রাস্তায় এসে দাঁড়িয়েছে। ভদ্রলোকের দিকে এগিয়ে গেল অভ্র। গায়ে কালো স্যুট, অভিজাত চেহারা, লালচে সোনালি চুল। অভ্রকে দেখে লোকটা উত্তেজিত ভাবে বলে উঠল, এই এক্ষুনি একটা বাচ্চা মেয়ে হঠাৎ করে গাড়ির সামনে এসে পড়েছিল। ভাগ্যের সময় মতো ব্রেক করেছিলাম। হ্যাঁ, আমিও তাই ব্রেকের আওয়াজটা শুনে দেখতে এলাম। কোথায় গেল মেয়েটা? হ্যাঁ, আমিও তাই ভাবছি। যেমন হঠাৎ করে এসেছিল তেমনি হঠাৎ করে কোথায় আবার চলে গেল। এবার অভ্রর দিকে হাত বাড়িয়ে লোকটা বলে উঠল, আমার নাম রবার্ট ব্রাইট। এখানে 1 মাইল দূরে থাকি। তা আপনি কি এখানে নতুন? আগে দেখিনি তো। হ্যাঁ, আমি এখানে 3 সপ্তাহ মতো হলো এসেছি, ইন্ডিয়া থেকে। এখানে বছরখানেক থাকবো। গুড, খুব ভালো। এটা ছোট জায়গা। আগে আমিও এখানেই থাকতাম। এখন 1 মাইল দূরে চলে গেছি। আজ চলি, পরে আবার কথা হবে। লোকটা গাড়িতে উঠতে যাচ্ছিল, হঠাৎ উল্টো দিকে ফুটপাত থেকে আসা একটা লোককে দেখে হাত তুলে চেঁচিয়ে উঠল। পিটার! রাস্তার উল্টো দিকের ফুটপাতে দাঁড়িয়ে থাকা পিটারের দিকে তাকালো অভ্র। পিটারকে দেখে প্রথমেই অভ্রর যে কথাটা মাথায় এলো তা হলো গল্পে পড়া ভ্যাম্পায়ারের কথা। 6.5 ফুটের মতো হাইট হবে, রোগা, মাথায় বড় একটা টুপি, খাড়া নাকটা সামনের দিকে একটু বাঁধানো, লম্বাটে মুখের উপর দুটো চোখ যেন গর্তে খোদাই করে বসানো হয়েছে। লোকটা এগিয়ে এসে রবার্টের সাথে করমর্দন করে বলে উঠল, কেমন আছো রবার্ট? এত রাতে এখানে? আর বলো না, ফিরতে একটু রাত হয়ে গেল আজ। হঠাৎ করে একটা বছর সাতেকের মেয়ে গাড়ির সামনে চলে এসেছিল। আর একটু হলেই। ও শেলি, বুঝতে পেরেছি। ভারী দুষ্টু মেয়ে। মাঝে মধ্যে এরকম করে, মজা করে হঠাৎ হঠাৎ করে গাড়ির সামনে দিয়ে দাঁড়ায়। ভয় ডর ওর একদমই নেই। তা তুমি চেনো নাকি? হ্যাঁ, চিনবো না? ও তো আমাদের এখানেই থাকে। তুমি আগে দেখোনি, সেটাই আশ্চর্য লাগছে। রবার্টকে উদ্দেশ্য করে পিটার বলল। এতক্ষণে অভ্র বলে উঠল, মেয়েটা মাঝে মধ্যে আমার বাড়ির বাগানে ঢুকে পড়তো। আমি অবশ্য আজই প্রথম দেখলাম, কিন্তু আগে ওর পায়ের আওয়াজ শুনতে পেয়েছি। তা আপনি?
অভ্রকে যেন এতক্ষণে খেয়াল করলো পিটার। এই কয়েক সপ্তাহ হলো এখানে এসেছি। বলে বাড়ির দিকে আঙুল তুলে দেখালো অভ্র। পিটার যেন একটু চমকে উঠল। 38 বিচউড স্ট্রিট। তারপর মাথার টুপিটা খুলে হাতে নিয়ে দীর্ঘশ্বাস ফেলে ফের বলে উঠল, নিশ্চয়ই এই জায়গাটা আপনার খুব ভালো লেগেছে। ভারী সুন্দর জায়গা, আমাদেরও পছন্দের। বলে হঠাৎ করে থেমে গেল পিটার। এতক্ষণে মনের কথাটা বলেই ফেললো অভ্র। জানেন, এই কদিন রোজ এ সময় আমার বাড়ির বাগানে বিশেষ একটা আওয়াজ হতো। ভাবতাম কিসের আওয়াজ। আজকে আওয়াজটা পেয়ে বেরিয়ে দেখি বাগানের মধ্যে মেয়েটা, মানে আপনাদের এই শেলি। কেন রোজ রোজ আমার বাগানে ঢুকতো কে জানে। ও ওরকমই, তাছাড়া এখানেই থাকতো তো। এখানেই থাকতো মানে? না মানে এখানকারই মেয়ে তো, তাই মাঝে মধ্যে ঢুকে পড়ে। একটু থেমে পিটার বলে উঠল, তা যাই হোক, মোস্ট ওয়েলকাম টু কার্লিয়ন। ভালো থাকবেন, আর ওরকম আওয়াজ টাওয়াজে ঘাবড়াবেন না। আমি আসি। বলে পিটার আর রবার্টকে বিদায় জানিয়ে যেদিকে যাচ্ছিল তড়িঘড়ি করে সেদিকেই আবার হাঁটতে শুরু করলো। রবার্টও গাড়িতে উঠতেই গাড়ি স্টার্ট করলো। ওর গাড়িটা চলতে শুরু করার পরপরই প্রায় 100 মিটার দূরত্বে রাস্তার ফুটপাতের উপর আবার মেয়েটাকে দেখতে পেল অভ্র। কুয়াশাটা একটু কেটে যাওয়ায় দেখতে পাওয়া সম্ভব হয়েছে। মেঘের চাদর সরিয়ে আকাশটাও যেন একটু জেগে উঠেছে। মেয়েটা যেন ওর জন্যই অপেক্ষা করে দাঁড়িয়ে আছে। কিছু কি বলতে চায়? অভ্র ওর দিকে এগিয়ে গেল। আর একটু এগোতেই মেয়েটার চেহারা স্পষ্ট দেখা যাচ্ছিল। মুখটা ভারী সুন্দর, বড় বড় চোখের পাতা, আর সে চোখের দৃষ্টি সোজা অভ্রর উপর। মেয়েটার কি বাবা মা কেউ নেই? এত রাতে এভাবে বাইরে ঘুরে বেড়াচ্ছে। অভ্র আরেকটু কাছে যেতেই মেয়েটা হাত তুলে দূরের দিকে দেখালো। পাহাড়ি রাস্তা বাঁক পেয়ে নিচের দিকে নেমে গেছে, কার্লিয়ন শহরের কেন্দ্রের দিকে। ওদিকেই ওর আঙুলের লক্ষ্য। অভ্রকে কি কিছু দেখাতে চায়? তারপর আর কিছু না বলে সোজা ঢাল বেয়ে নামতে শুরু করলো। অভ্র মেয়েটার পিছু পিছু এগিয়ে চলল। মেঘ আর কুয়াশার দাপট একটু কমলেও এখনো রাস্তা পরিষ্কার দেখা যাচ্ছে না। রাস্তার দুধারে লাগানো ল্যাম্পপোস্টের আলোগুলো এই ভারী কুয়াশার মধ্যে নিজেরাই লুকোচুরি খেলছে। তাদের হলদেটে তুলির ছোঁয়ায় আশপাশটা রঙিন হলেও 10 মিটারের বেশি কিছু দেখা যাচ্ছে না। রাস্তায় গাড়ি চলাচল প্রায় নেই বললেই চলে। কিছু রাত জাগা পাখির ডাক মাঝে মধ্যে শোনা যাচ্ছে। হঠাৎ অভ্র লক্ষ্য করলো মেয়েটা একটু আগে দাঁড়িয়ে পড়েছে, একটা লোকের সঙ্গে কথা বলছে। রাস্তার ধারে পাথর বসানো একটা বসার জায়গা। সেখানে একজন বয়স্ক ভদ্রলোক বসে আছে, মাথায় হ্যাট, হাতে সাদা লাঠি, লম্বা কালো কোট, চওড়া সাদা গোঁফ, সেরকমই দেখার মতো সাদা দাড়ি। তার সঙ্গে কিছু কথা বলে অভ্র কাছে এসে পৌঁছানোর আগেই আবার হাঁটতে শুরু করলো। অভ্র বৃদ্ধের কাছে যেতেই বৃদ্ধ খুব খুব করে কেসে উঠল। ঠোঁটের কোণে একটু হাসি এনে বলল, 38 বিচউড স্ট্রিট। অবাক হয়ে অভ্র বলল, কি করে জানলেন যে আমি ওখানে থাকি? মেয়েটা বলল। লোকটা আবার খানিকক্ষণ খক খক করে এসে বলে উঠল, সবাই ওই বাড়ির কথা জানে। দ্যাটস দ্য বেস্ট হাউস অফ দ্য ব্লক, সবার পছন্দের। আমার নাম হলো সাইমন বেনেট, এখানকার পুরনো লোক। সাইমন বেনেট নামটা শুনেছি মনে হচ্ছে। হ্যাঁ, শুনবে না? আমি এখানকার মেয়র ছিলাম। এখানকার স্কুল, হাসপাতাল সবই আমার নাম।
তা ক্যারলিয়ন কিরকম লাগছে? ভালো, বেশ সুন্দর জায়গা, খুব পুরনো শহর। হ্যাঁ, সত্যি খুব পুরনো শহর। তাই এখানকার বাসিন্দারাও আমার মতোই পুরনো। বহু বছর কেটে গেছে, কিন্তু এই শহরের মোহ আমরা কেউ কাটাতে পারিনি। আমরা সবাই যে যার জায়গায় আঁকড়ে পড়ে থাকি। লোকটা এরপর অন্যমনস্কভাবে বিড়বিড় করে কিসব বলতে লাগলো। অভ্র আর না দাঁড়িয়ে এগিয়ে গেল। ও খেয়াল করেছিল মেয়েটা একটু এগিয়ে যেন ওর জন্যই অপেক্ষা করে দাঁড়িয়ে আছে। অভ্রকে এগিয়ে আসতে দেখে আবার হাঁটতে শুরু করলো। খানিক বাদে বড় রাস্তা ছেড়ে ডান দিকে একটা রাস্তা ধরে এগোতে থাকলো। এই রাস্তাটার দুধারে কোনো বাড়ি নেই, ঝোপঝাড় গাছ, হাঁটার আর সাইকেলের সরু রাস্তা। অভ্র মন্ত্রমুগ্ধের মতো মেয়েটার পিছু পিছু এগোতে থাকলো। খানিক বাদে ডান দিকে নিচু পাঁচিল ঘেরা একটা জায়গার সামনে এসে দাঁড়ালো মেয়েটা। ভেতরে ঢোকার গেট খোলাই ছিল। চার্চ লগোয়া, বড় কবরখানা। মেয়েটা নির্ভীকভাবে তার ভেতরে ঢুকে গেল। চারদিকে কবরগুলোর উপর লাগানো কিছু ক্রস, কিছু চৌকো শেপের, কিছু খুব পুরানো, কিছু নতুন গ্রানাইট পাথরের। অস্পষ্ট আলোতে দূর থেকে নাম পড়া যাচ্ছে না। একটা পাথরের ফলকের সামনে এগিয়ে গেল অভ্র। পাথরের উপর মৃতের নাম, সঙ্গে আছে জন্ম মৃত্যুর তারিখ। মেয়েটা সে পথ ধরেই হাঁটছে। মাঝে মধ্যে ছোট ছোট গাছ। কবরখানার মধ্য দিয়ে সরু পা হাঁটা পথ চলে, তার মধ্যে ছড়ানো ছেটানো নানান সাইজের পাথরের ফলক। সেই রকমই একটা ফলকের সামনে গিয়ে দাঁড়ালো মেয়েটা। চুপ করে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। তাতে লেখা, ইন দি মেমোরি অফ শেলি ভার্গেস, জন্ম 2 অক্টোবর 1870, মৃত্যু 19 মার্চ 1877। এবার ঘুরে তাকালো অভ্রর দিকে। তারপর এক গাল হেসে প্রথমবার কথা বলে উঠল। আই এম শেলি, শেলি ভার্গিস। এখানেই এখন আমি থাকি। আগে থাকতাম 38 বিচউড স্ট্রিটে, তোমার বাড়িতে। মেয়েটার হাসিতে শৈশবের উচ্ছ্বাস। একটু থেমে দূরের আর একটা নতুন ফলকের দিকে নির্দেশ করে বলে উঠল, ওটা পিটারের, তার পাশেরটা রবার্টের, আর ওই যে বড় ফলকটা দেখছো না, ওটা সাইমনের। সাইমন বলে ও নাকি খুব বিখ্যাত লোক ছিল। অভ্র পাথরের মতো দাঁড়িয়েছিল মেয়েটার দেখানো দিকে। তাকাতেই শুধু পাথর নয়, তাদের পাশে দাঁড়ানো লোকগুলোকেও দেখতে পেল। এদের 3 জনের সঙ্গেই ওর খানিক আগেই আলাপ হয়েছে। পিটার, মোস্ট ওয়েলকাম টু কার্লিয়ন। ভালো থাকবেন, আর ওরকম আওয়াজ টাওয়াজে ঘাবড়াবেন। রবার্ট, এটা ছোট জায়গা, আগে আমিও এখানেই থাকতাম, এখন 1 মাইল দূরে চলে গেছি। আর সাইমন, আমি এখানকার মেয়র ছিল। এখানকার স্কুল, হাসপাতাল সবই আমার। সাইমনের মুখটা গম্ভীর, লম্বা সাদা দাড়ি আর গোঁফ। দূর থেকেই স্পষ্ট চেনা যাচ্ছে, কিন্তু বেশিক্ষণ না। আবার সব অস্পষ্ট হয়ে গেল অভ্রর চোখের সামনে। আমি এখানকার মোস্ট মেয়র ওয়েলকাম ছিল। টু কার্লিয়ন। এখানকার এটা ছোট জায়গা,
আমি এখানকার মেয়র ছিলাম। এটা ছোট মোস্ট জায়গা। ওয়েলকাম টু কালচার। এখানকার আগে আমি এখানেই ভালো থাকতাম। থাকবেন আর সবই এরকম এখন এক আওয়াজ মাইল পাওয়া দূরে চলে গেছি। পুলিশের কাছে খবরটা পেয়ে বাড়িওয়ালা ডেইভের খুব অবাকই লেগেছিল। এত রাতে ভাড়াটে ছেলেটা বাড়ির থেকে 1 মাইল দূরে কবরখানায় কি করছিল, আর তাও আবার ঠিক সেই জায়গাতেই যেখানে ওই 4 জনকে নতুন করে কবর দেয়া হয়েছে। 10 বছর আগে বাড়িটা তৈরির সময় এই কবরগুলো সরানো হয়েছিল শহরের মূল কেন্দ্র কবরখানায়, অবশ্যই কর্তৃপক্ষের অনুমতি নিয়ে। ঠিক ওখানে ছেলেটা ওদের সন্ধান পেল কি করে? কার্লিয়ানে যারা থাকে তাদের হৃদয় এত দুর্বল হলে চলে না। কবরখানার মাঝখানে যেতেও হবে, আবার তারপরে ভয়ে হার্ট অ্যাটাকও হবে। এটা কি মেনে নেওয়া যায়? কোনোভাবেই না। সবাই জানে কার্লিয়ান ছেড়ে কেউই যেতে চায় না, কিন্তু তা বলে নতুন কেউ কি আর আসবে না এই শহরে? নতুন কোনো ভাড়াটে কি আর রাখা যাবে না? আশা করি আমাদের এই নেক্সট স্টোরি সকলের কাছে ভালো লেগেছে। কিছু মেসেজ পড়ার আগে ঘটনার চরিত্রের নাম এবং তাদের চরিত্রে যারা ছিল তাদের নাম বলছি। অভ্র চরিত্রে শ্যাম ভাইয়া, পিটার চরিত্রে ওয়াসি, স্টিভের চরিত্রে সাহিল ভাইয়া, রবার্টের চরিত্রে উৎস ভাইয়া, মেয়রের চরিত্রে কোয়াজা এবং শেলি চরিত্রে প্রাপ্তি, আর ন্যারেটরের চরিত্রে ছিলাম আমি আথারিন। আমাদের অনেক অনেক কমেন্ট চলে এসেছে, আমরা চলে যাই কিছু মেসেজ করতে। আমাদেরকে ডেমনিক মিঠে লিখেছে বিজি, আর হান্না লিখেছে হার্ট অ্যাটাক দিতে চাও নাকি। আমাদেরকে সাফওয়ান লিখেছে আপু ভয় লাগছে। আমাদেরকে ইভান মাহিম লিখেছে আপুটা অনেক সুন্দর রিসাইট করে। আমাদেরকে অনলি সিন লিখেছে জয়েন হয় আর বের হই ভয় করে দেখে। এছাড়া আমাদেরকে অনেক অনেক অনেকেই কমেন্ট করেছেন, আমি তাদের নাম বলছি। আমাদেরকে লিখেছেন সেন্টিখোর চিকেন, প্রাপ্তি, নুক্তা, সৌভি, ফাহিম, জাহিন, তাজওয়ার এবং আরো অনেকে। আপনাদের কাছে ঘটনা থাকলে অবশ্যই আপনারা আমাদেরকে মেইল করে পাঠাবেন। আমাদের ইমেল অ্যাড্রেসটি হচ্ছে studiosnewmon615@gmail.com। আমি আবারও বলছি studiosnewmon615@gmail.com। আপনারা চাইলে রেকর্ড করেও পাঠাতে পারেন, তাছাড়া আপনি চাইলে নিজেও এসে আমাদেরকে স্টোরি বলতে পারেন। এছাড়া যারা ফেসবুকের মাধ্যমে আমাদেরকে শুনছেন তারা আমাদের ডিসকর্ড সার্ভারে জয়েন করতে পারেন। আমাদের ডিসকর্ড সার্ভারের লিঙ্কটি হচ্ছে discord.gg/newmonstudios। আশা করব আপনারা পরবর্তী শুক্রবারে এভাবেই আমাদের সাথে থাকবেন। আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।